হ্যালো 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 হ্যাঁ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আজকে শুরু হবে অপারেশন রিসার্চ। স্যার বলছিলাম যে আগের দিনে যে একটা অঙ্ক দিয়েছিলেন না, ওটার উত্তরটা একটু বলবেন? কোন অঙ্কটা? ওই যে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 6 ইন দ্য গ্রুপ Z6 ক্রস Z4। ও, ওটা তো আমার কাছে এখন নেই, বইটা গো। স্যার উত্তর কি 2 হবে? সেটা দেখতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, আমি তাহলে ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি সলভেবল গ্রুপে স্যার একটা প্রুফ করিয়ে দেবেন স্যার। স্যার কোন এই যে এটা স্যার এভরি সাব গ্রুপ অফ এ সলভেবল গ্রুপ ইজ সলভেবল, এটা স্যার পাইনি। স্টাডি ম্যাটেরিয়ালে নেই? না স্যার পাইনি এটা। তাহলে করিয়ে দিতে হবে, পরে একদিন মনে করো করিয়ে দেবো। স্যার বলছি আজকে যে লাস্টে সময় হলে করিয়ে দেবেন। দেখছি। ঠিক আছে স্যার। সাউন্ড কি ঠিক আছে নাকি প্রবলেম? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আপনার ঠিক কথা আছে শোনা স্যার। যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে শুরু হচ্ছে অপারেশন রিসার্চ। এখানে বেসিক্যালি আমাদের বিভিন্ন মেথড শিখতে হবে, স্টেপ বাই স্টেপ মেথড গুলোকে আমাদের শিখতে হবে, এবং কিছু কিছু মেথডের থেকে অঙ্ক আসে, এবং কিছু কিছু মেথডের অঙ্ক তো আসেই, সাথে মেথডটাও লিখতে দেয়। তবে সব মেথড গুলো পড়ার দরকার নেই। যে মেথড গুলো পরীক্ষায় লিখতে দেয় আমি সেই মেথড গুলো বলে দেব এবং পড়িয়ে দেব, সেই মেথড গুলো মুখস্থ করবে, আর বাকি সমস্ত মেথড থেকে অঙ্ক করলেই হবে। তাহলে ফার্স্ট আমরা যে মেথডটা এখানে শিখতে চলেছি সেটা হচ্ছে রিভাইসড সিমপ্লেক্স মেথড। রিভাইসড সিমপ্লেক্স মেথড। এর আগে গ্র্যাজুয়েশনে আমরা সিমপ্লেক্স মেথডের অনেকগুলো টপিক শিখেছিলাম। কি কি সিমপ্লেক্স মেথড শিখেছিলে মনে আছে? স্যার আমাদেরকে ওই একটা সিমপ্লেক্স, ডুয়াল সিমপ্লেক্স আর ডিভাইস সিমপ্লেক্স সম্পর্কে বলেছিল আর কি। চার্নেস, বিগেম মেথড, টু ফেজ মেথড, এগুলো। হ্যাঁ বিগেম ছিল, কিন্তু ওই টু ফেজ মেথডে আর একটা যেটা বললেন সেটা সম্পর্কে জানি না স্যার, সত্যি বলতে। ঠিক আছে, মোটামুটি আমরা টু ফেজ পর্যন্ত শিখেছি গ্র্যাজুয়েশনে, তারপর থেকে আমাদের এখানে রয়েছে
যেরকম ফার্স্ট হচ্ছে রিভাইজড সিমপ্লেক্স মেথড। তো এই রিভাইজড সিমপ্লেক্স মেথড থেকে আমাদের একটা প্রবলেম দেয়, বলে যে এই প্রবলেমটাকে রিভাইজড সিমপ্লেক্স মেথডে সলভ করো। আর একটা কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে যে এই রিভাইজড সিমপ্লেক্স মেথডের অ্যাডভান্টেজ কি। সেই কোয়েশ্চেনটা আমি লিখিয়ে দিচ্ছি পরে, আগে মেথডটা শিখে নাও। তো একটা প্রবলেম লেখো। ক্যালকুলেটর নিয়ে বসেছো তো? হ্যাঁ স্যার। লেখো একটা প্রবলেম, সলভ the LPP by revised simplex method. Max Z is equal to x1 plus 2x2 subject to x1 plus x2 lesser equal to 3, x1 plus 2x2 lesser equal to 5, আর একটা হচ্ছে 3x1 plus x2 lesser equal to 6, x1 comma x2 greater equal to 0. তো এইটা হচ্ছে আমাদের এলপিপিটা দেওয়া রয়েছে। এবার এই এলপিপিটাকে আমাদের রিভাইজড সিমপ্লেক্স মেথডের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমাকে বলো, এখানে কতগুলো স্ল্যাগ ভেরিয়েবল প্রয়োজন আর কতগুলো সারপ্লাস ভেরিয়েবল প্রয়োজন? তিনটে কি? স্ল্যাগ ভেরিয়েবলস তিনটে লাগবে। স্ল্যাগ ভেরিয়েবল তিনটে লাগবে, আর সারপ্লাস সারপ্লাস তো স্যার লাগছে না, গেটার দেন মনে হলে সারপ্লাস লাগবে না। তাহলে এখানে আমাদের তিনটে স্ল্যাগ ভেরিয়েবল লাগবে, তাই তো? ঠিক আছে, তাহলে লেখো the standard linear programming problem is স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মানে হচ্ছে স্ল্যাগ এবং সারপ্লাস এই দুটো ভেরিয়েবলকে যুক্ত করার পর যে প্রবলেমটা আমরা পাবো সেটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তাহলে লেখো max z is equal to x1 plus 2x2, এটা তো ছিলই, এর সঙ্গে আমাদের তিনটে স্ল্যাগ ভেরিয়েবল লাগছে, ওই তিনটেকে আমরা বলছি s1 s2 s3।
এই তিনটে স্ল্যাগ ভেরিয়েবল আমরা এখানে নিচ্ছি। সাবজেক্ট টু প্রথমটার জন্য S1 আর বাকিগুলো 0। তারপরেরটার জন্য S2 বাকিগুলো 0। আর তারপরেরটার জন্য স্যার S2 টা দুবার হয়ে গেছে সেকেন্ড ইকুয়েশন। যা কি হবে তাহলে? আর লাস্টেরটার জন্য S3। তো আমরা তিনটে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করে দিলাম, দিয়ে স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা পেয়ে গেলাম। যেটাতে স্ল্যাগ লাগবে স্ল্যাগ দেব, যেটাতে সারপ্লাস লাগবে সারপ্লাস দেব, কোনো অসুবিধা তাতে নেই। ওকে, এইবার এই যে তিনটে সমীকরণ আমরা পেলাম সেটা তো আছেই। এখন আমরা এই যে অবজেক্টিভ ফাংশনটা আছে, এই অবজেক্টিভ ফাংশনটাকেও একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, দিয়ে আমরা একটা সিস্টেম এখানে তৈরি করব। তাহলে লেখো the objective function is treated, the objective function is treated as constraint. Then we get the system. তাহলে প্রথমে তুমি অবজেক্টিভ ফাংশনটাকে লেখো, ডান দিকের গুলো বাঁ দিকে নিয়ে চলে আসো। আর নিচে যে কনস্ট্যান্ট গুলো ছিল সেগুলোও লেখো। তাহলে অবজেক্টিভ ফাংশন প্লাস কনস্ট্যান্ট এগুলো মিলিয়ে আমরা একটা সিস্টেম পেলাম। সেই সিস্টেমটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। স্যার অবজেক্টিভ ফাংশনটা ওখানে যেটা ওই যে 0 ইনটু s1 0 ইনটু s2 এগুলোর আগে মাইনাস সাইন হবে না? জিরোর আগে আবার প্লাস মাইনাস কোনো ব্যাপার নাকি? প্লাস 0 আর মাইনাস 0 এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই সিস্টেমটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
এইবার এই সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করো। দেখো দা ম্যাট্রিক্স ফর্ম। স্যার বলছিলাম যে এই মেথডের কি অ্যালগরিদম আছে? না, ঠিক আছে। the matrix form of 1 is given by, তাহলে কি হবে বলো এই সিস্টেমটার ম্যাট্রিক্স ফর্ম? প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তাই না? সেটা কি হবে 1 -1 -2 0 0 0, তাই তো? তারপরে 0 1 1 1 0 0, এইভাবে ম্যাট্রিক্সটা তৈরি করো। এটা হলো আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে এর সঙ্গে গুণ হবে কি এক্স। এক্স মানে হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। তাহলে কি কি ভেরিয়েবল আছে? জেড, x1, x2, s1, s2, s3 ইকুয়াল টু, ডান দিকে হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে 0 3 5 6। এটা হলো আমাদের ওই 1 নম্বর সিস্টেমটার ম্যাট্রিক্স ফর্ম। ঠিক আছে? এই পর্যন্ত কোনো অসুবিধা? এবার এখানে একটা তুমি কাজ করতে পারো, এই কলাম যে ম্যাট্রিক্স গুলোর যে কলাম আছে এই কলাম ভেক্টর গুলোকে এক একটা নাম দিতে পারো। প্রথম কলামটাকে নাম দাও a1, তারপরেরটা a2, a3, a4। এটা তোমার মনে মনে, ঠিক আছে? এটা অঙ্কের মধ্যে দিতে হবে না, ওই জন্য আমি লাল দিয়ে দিচ্ছি। আর এই যে লাস্টে ডান দিকে যেটা আছে সেটাকে বলতে পারো এক্স বি কলাম। ওকে, তাহলে এখন আমাকে বলো এই যে 1 নম্বর সিস্টেমটা তুমি পেয়েছো, সেই 1 নম্বর সিস্টেমে কটা ইকুয়েশন আছে? এক নম্বর সিস্টেমে কটা ইকুয়েশন আছে? স্যার 4টে ইকুয়েশন আছে। 4টে ইকুয়েশন আছে। তো আমাদের এখান থেকে 4 ক্রস 4 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা খুঁজতে হবে। তাহলে 4 ক্রস 4 আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে কেমন হয়? ওই তো স্যার ডায়াগোনাল এলিমেন্ট বলে 1 1 1 1 থাকবে আর বাকি সবগুলো 0। তাহলে এইবার আমাকে বলো যে এই 4 ক্রস 4 আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা তুমি এই ম্যাট্রিক্সটার মধ্যে কোথায় দেখতে পাচ্ছ? স্যার A1 কলামে দেখতে পাচ্ছি। a1, তাহলে এখানটায় এই a1 টাকে একটা নতুন নাম দাও, বিটা 0 দাও। সেকেন্ড কলামটাকে কোথায় দেখতে পাচ্ছ? A4 এ স্যার। a4 এ, তাহলে a4 টাকে নতুন নাম দাও, বিটা 1।
তারপরে থার্ড কলামটা A5 এ এটাকে নাম দাও বিটা 2, আর লাস্ট কলামটা A6 এ স্যার এটাকে নাম দাও বিটা 3। বুঝতে পারলে? যদি আমাদের তিনটে ইকুয়েশন থাকতো সেক্ষেত্রে আমরা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতাম। যদি দুটো ইকুয়েশন থাকতো তাহলে 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা খুঁজতাম। বুঝতে পেরেছো? তাহলে এইবার এই যেগুলো আমি লাল লিখছি সেগুলো কিন্তু রাফ, মাথায় রাখবে, আর ব্লু গুলো অ্যাকচুয়াল সলিউশন। তাহলে এইবার লেখো hence the initial basis is given by B is equal to this beta 0, beta 1, beta 2, beta 3। আচ্ছা, এইবার একটা টেবিল তৈরি কর। একটা টেবিল তৈরি করো। প্রথমে এখানে লেখো বেসিস, তারপরে লেখো বি ইনভার্স, তারপরে লেখো এক্স বি, তারপরে লেখো এক্স কে, তারপরে লেখো এক্স বি বাই এক্স কে। আর এই অংশটুকু ফাঁকা রাখো, আমাদের লাগবে ওই অংশটুকু পরে। এবার বেসিসের ঘরে পরপর ভেরিয়েবল গুলো লিখে দাও। আমাদের বেসিসে যে যে ভেরিয়েবল গুলো আছে লক্ষ্য করো। প্রথমে আমাদের ইনিশিয়াল বেসিস যেটা, সেটা কোথায় কোথায় হয়েছে? বিটা 0-তে। বিটা 0 মানে হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে জেড। তারপর বিটা 1, বিটা 1 কোথায় আছে বলো? বিটা 1 হচ্ছে A4। A4 মানে কোনটা বোঝাচ্ছে? A4 মানে বোঝাচ্ছে S1, তাই তো? 4 নম্বর ভেরিয়েবল যেটা S1। আচ্ছা, তারপরে বিটা 2, বিটা 2 হচ্ছে কোথায় দেখো? 5 নম্বর ভেরিয়েবল, 5 নম্বর ভেরিয়েবল মানে S2। এবং তারপরে S3। ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করো, এইখানে আর একটা লাইন ছেড়ে দাও। আর একটা লাইন ছেড়ে দিয়ে তারপরে লেখো। আর এই বি ইনভার্সের যে ঘর, এখানে ওই যে বেসিসটা তুমি পেয়েছো সেই বেসিস গুলো লেখো। বিটা 0, বিটা 1, বিটা 2, বিটা 3। এবার এই বেসিসের যে ভেক্টর গুলো আছে সেগুলো পর পর বসিয়ে দাও। এটা হচ্ছে 1 0
0 0, বিটা 1 এ ছিল 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। কোনো অসুবিধা নেই। আর xb মানে কি? xb মানে এই যে ডান দিকে যে ভেক্টরটা ছিল সেইটা হচ্ছে আমাদের xb। তাহলে xb এর ঘরেও লিখে দাও 0 3 5 6। তাহলে এত পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মানে এক্স কে কি বলতে চাইছে? হ্যাঁ, এক্স কে কি বলতে চাইছে? এক্স কেটা অনেক কিছু বলতে চাইছে। যাওয়া বুঝে তো লাভ নেই, প্রসেসটা বোঝো কিভাবে আমরা প্রবলেমটা সলভ করছি। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমাকে বলো এই যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এখানে কোন লাইন দুটো পড়ে থাকলো? এই A2 লাইনটা পড়ে থাকলো আর A3 লাইনটা পড়ে থাকলো, তাই না? তাহলে তুমি এইখানে ওই দুটো লাইনকে লিখে দাও। প্রথমে A2 লাইনটা লেখো, তারপরে A3 লাইনটাকে লিখে দাও, মানগুলো বসিয়ে দাও। আর A3 লাইনের মানগুলোও বসিয়ে দাও। ব্যাস, এখন আমাদের এই দুটো কলাম xk আর xb বাই xk এই দুটো কলাম বার করতে পারলেই এই ট্যাবলু কমপ্লিট। তো এই দুটো কলাম আমরা কিভাবে বার করব? তার জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে ডেল। তো ডেল ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে জেড মাইনাস সি, এবং এটা কিভাবে বার করবে? এই যে জেড মানে হচ্ছে ফার্স্ট রোটা নিতে হবে 1 0 0 0, এটা নাও 1 0 0 0, আর এর সঙ্গে গুণ দিয়ে একটা কলাম ভেক্টর আমরা নেব। কোন কলাম ভেক্টরটা নেব? এই যে যে এই ডান দিকে যে ভেক্টর গুলো থাকবে সেইগুলো। দেখো এখানে দুটো ভেক্টর আছে A2 আর A3। প্রথমে A2 টাকে নাও, তাহলে এই A2 টাকে নিলে এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে কি আসছে বলো? -1 0 0 0। কি বলছো? না না না, সরি, ভুল করেছি, সরি সরি। একটা রিয়েল নাম্বার আসবে। না, শুধু -1 হ্যাঁ হ্যাঁ স্যার, শুধু -1 আসছে, ঠিক আছে। হ্যাঁ শুধু শুধু -1 হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ডেলটা আমরা কার রেসপেক্টে বার করলাম? এই A2 এর রেসপেক্টে। সিমিলারলি A3 এর রেসপেক্টেও আমাদের ডেল বার করতে হবে, সেটাকে আমরা বলছি ডেল 2। ডেল 2 মানে হচ্ছে Z2 মাইনাস C2। এটা না লিখলেও চলবে। কিভাবে বার করব? ওই একই রকম, ফার্স্ট রো এর সঙ্গে A3 কলাম -2
1 2 1। তাহলে এইটা গুণ করে কি আসছে বলো? -2। -2 হবে আসবে। হ্যাঁ, -2 আসবে। তাহলে এই যে দুটো আমরা ডেল পেলাম, del 1 আর del 2, এই দুটোর মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা? -2 -2, যেটা কিনা del 2। আর del 2 টা কার রেসপেক্টে তৈরি হয়েছিল? A3 রেসপেক্টে তৈরি হয়েছিল, তাই না? তাহলে এই A3 টা হয়ে যাবে আমাদের এখন এন্টারিং ভেক্টর, অর্থাৎ এই যে বেসিসটা আমরা পেয়েছি এই বেসিসে আমাদের A3 টা ঢুকে পড়বে এবং অবশ্যই এখান থেকে একটা ভেরিয়েবল বেরোবে। কি বেরোবে সেটা আমরা দেখছি। তো এখানটাই লেখো since del 2 less than del 1, বা এরকম লেখো since del 2 is most negative, then A3 is entering vector। কথা বোঝা গেল? A3 হচ্ছে এন্টারিং ভেক্টর। তো এই A3 টাকে আমাকে এখন এই x এর ঘরে বসাতে হবে। তাহলে x কে মানে অ্যাকচুয়ালি হয়ে গেল x3। কি বসাবে? এই যে এইটা বসিয়ে দাও, -2 1 2 1। কোনো অসুবিধা নেই। এবার তুমি xb বাই xk ক্যালকুলেট করো, কিন্তু মাথায় রাখতে হবে যখন xk টা নেগেটিভ বা 0 হবে সেটা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে যেহেতু 0 রয়েছে আমার এই ঘরটা ফাঁকা থাকবে, বাকি তিনটে ঘরে আমরা পাবো। কি পাবো বলো? স্যার ওই ঘরটা ফাঁকা রাখলাম কেন একবার বলবেন স্যার? এখানটায় নেগেটিভ আছে বলে, নেগেটিভ বা 0 থাকলে সেটা দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার আসবে 3 আসবে, 5/2 আসবে আর 6 আসবে। 3 5/2 আর 6, ঠিক আছে। এবার এই যে তিনটে আমরা পেলাম, এই তিনটের মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা? এই সরি, মোস্ট মিনিমাম, সব থেকে ছোট। 5/2 টা স্যার 5/2 টা 5/2 টা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এই 5/2 এর করসপন্ডিং যে এলিমেন্টটা এখানে রয়েছে 2, সেটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, এবং এর করসপন্ডিং যে ভেক্টরটা আছে s2, সেটা হয়ে যাবে আমাদের ডিপার্টিং ভেক্টর। তাহলে এই s2 টা সরে গিয়ে এর পরিবর্তে আমাদের কোনটা আসবে? a3 আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। স্যার একটু বলুন না। কোনটা কোনটা বলবো? স্যার এই যে 5 স্যার এই যেটা ছোট হলো তারপরের প্রসেসটা বললেন। এই তো 5/2 এর সঙ্গে যেটা আছে 2, সেটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, আর তার সঙ্গে যে ভেরিয়েবলটা আছে s2 সেটা বেরোবে, সেটা হচ্ছে ডিপার্টিং ভেরিয়েবল বা ডিপার্টিং ভেক্টর। মানে s2 এর সঙ্গে বেসিস s2 এর সঙ্গে হচ্ছে β2, তাহলে এই β2 টা আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। ওকে,
তাহলে এই হলো আমাদের ট্যাবলু 1। স্যার একটু বলবেন ওই বিটা টুটা যে বেরিয়ে গেল, হ্যাঁ স্যার ওটা কি বললেন স্যার? ডিপার্টিং ভেক্টর। এই নামগুলো কি প্রথম শুনছো নাকি? এন্টারিং ভেক্টর, ডিপার্টিং ভেক্টর। না না স্যার আমি শুনেছি, কিন্তু এই বলছি কি স্যার এই জায়গায় বেরোলো কি করে সেটাই। ওয়ান আছে বলেন ওই 100 ওই ফর্মের জন্য কেন এখানে S2 বেরোলো? বেসিস। হ্যাঁ হ্যাঁ। আর S2 মানেই তো বিটা 2, 3 নম্বর ও ভেক্টর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক স্যার। আচ্ছা তাহলে ট্যাবলু 1 এ কারোর আর কোনো রকম সমস্যা নেই। এইবার চলে আসো ট্যাবলু 2 তে। স্যার H2 মানে বিটা 2 কি করে বলছি? S2 কত নম্বর ভেরিয়েবল? 3 নাম্বার। আর আমাদের বেসিসে 3 নম্বর ভেক্টর কি আছে? বিটা 2। ওই জন্য ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার বলছি এই যে টেবিলগুলো স্যার কত মানে কোনখানে গিয়ে স্যার থামবো বলছি স্যার? হ্যাঁ স্যার ঠিক আছে। যখন এই ডেল গুলো সব পজিটিভ চলে আসবে তখন শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার। তাহলে ওই একই রকম আবার একটা ট্যাবলু করো। বেসিস বি ইনভার্স এক্স বি, ওই সেম টেবিল, এক্স কে এক্স বি বাই এক্স কে, আর এখানে আমাদের A2 তো ছিলই, আর A3 টা তো আর থাকলো না তাই না? A3 এর মধ্যে চলে গেল, তো A3 এর মধ্যে চলে গেল আর বেরিয়ে গেল কোনটা? এইটা 0 0 1 0। এটা আসলে আমাদের ছিল A5, ঠিক কিনা? A5 মানে বিটা 2। তাহলে A5 টা আমাদের A3 এর জায়গায় চলে আসে। A5 টা A3 এর জায়গায় চলে আসে, কোনো সমস্যা নেই। তাহলে এখন তুমি প্রথমে এই A3 টা যা আছে, এই A2 টা যা ছিল লিখে ফেলো। একটা লাইন ছাড়তে হবে। এই A2 টা যা ছিল লিখে ফেলো, আর A3 কেন A5 টাও যা ছিল লিখে ফেলো। আর বেসিস গুলো লিখে ফেলো জেড, তারপর ছিল S1, S2 বেরিয়ে গিয়ে তার জায়গায় কি আসলো? তার জায়গায় আসলো A3 মানে হচ্ছে X2, আর তারপরে ছিল S3, ঠিক আছে? এই যে স্যার A3 এর জায়গায় A5 লেখার কারণ কি? A3 এর জায়গায় A5 লেখার কারণ কি স্যার একটু বলবেন? A3 তো এখন আমাদের এই বাক্স এর মধ্যে চলে এসেছে, আর এখান থেকে এইটা হ্যাঁ। বেরিয়ে এর জায়গায় চলে গেছে, আচ্ছা। বিটা 2 টা বেরিয়ে A3 এর জায়গায় চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। মানে A3 এর জায়গায় বিটা 2 এর জায়গায় A3 চলে এলো, আর A3 এর জায়গায় বিটা 2 চলে গেল। হ্যাঁ এবার বুঝতে পেরেছি স্যার, এই জায়গায় জিজ্ঞেস করা ছিল যে আগে ইন্টারচেঞ্জ হয়েছে তাই তো, এটা জিজ্ঞেস করা ছিল আর কি।
একটা বেসিস থেকে বেরোলো আর একটা ঢুকলো, ওকে রিপ্লেস করলো। স্যার বলো। স্যার বলছি বেসিসের ঘরে ওই যে স্যার ক্যাপিটাল এক্সট্রুটা লিখলাম কেন স্যার, বুঝতে পারছি না স্যার। কার ঘরে? 3 নম্বরটা এলিমেন্টটাকে, 3 নম্বর বেসিসটাকে। না না, ওটা এখন আর লেখা হয়নি, আমরা নিচে রয়েছি আর কি। বেসিসের ঘরে স্যার 3 নম্বর এলিমেন্টটা, বেসিসের ঘরে স্যার 3 নম্বর এলিমেন্টটা ক্যাপিটাল এক্স2 লিখলাম কেন স্যার? স্যার আগে তো এস2 ছিল। হ্যাঁ, S2 কে সরিয়ে কে ঢুকলো বলো? এন্টারিং কোন ভেক্টরটা হলো? এন্টারিংটা A3 তো। আর A3 এর করসপন্ডিং ভেরিয়েবলটা কি? আচ্ছা স্যার x2। x2, ওই জন্য x2 টা লিখলাম। আচ্ছা স্যার। আর কারোর কোনো সমস্যা? থাকলে বলো। স্যার এখানে x2 টা কোনটাকে রিপ্রেজেন্ট করছে একটু বলুন স্যার, আগের ছক অনুযায়ী। x2 কোনটাকে রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ হ্যাঁ, তার মানে মানে স্যার আপনি যে লিখলেন না যে যেটা x2 কে সরিয়ে দিয়ে x2 ঢুকলো, ওই যেহেতু যেহেতু x2 টা a3 জায়গায় ছিল আর কি, মানে a3 অনুযায়ী কি বেসিস আছে আর কি, সেটাই জিজ্ঞেস করছি স্যার। মানে a3 অনুযায়ী যে বেসিসটা যে আপনি বললেন যে x2 আছে, ওই জায়গাটাই আমার একটু আটকে যাচ্ছে আর কি। তোমার স্যার বলছি A3, স্যার বলছি A3 তো করসপন্ডিং স্যার বেসিস তো স্যার x3 হবে তাই না? কেন x3 হবে? বুঝতে পারছি না স্যার ব্যাপারটা। এই যে a1 এর ভেরিয়েবল হচ্ছে z, a2 এর ভেরিয়েবল হচ্ছে x1, a3 এর ভেরিয়েবল হচ্ছে x2, a4 এর ভেরিয়েবল আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা স্যার, a5 এখান এর থেকে হচ্ছে দেখছি। a2, আর a6 এর হচ্ছে s3। হ্যাঁ স্যার, এবারে ক্লিয়ার হয়েছে স্যার। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। তাহলে এইবার এইগুলো লিখে ফেলো। আমাদের যেরকম ছিল, এখানে ছিল বিটা 0, এখানে ছিল বিটা 1, এখানে ছিল বিটা 2, আর এখানে ছিল বিটা 3।
আচ্ছা, তাহলে বিটা জিরোর ঘরে যেটা ছিল সেটা বসিয়ে দাও। কি ছিল বিটা জিরোর ঘরে বলো দেখি? স্যার 1000। 1000। বিটা টু কি ছিল? হ্যাঁ, বিটা ওয়ান কি ছিল? 0100। 0100। আচ্ছা, বিটা টুটা তো পরিবর্তন হয়েছে, ওটা পরে লিখছি। বিটা থ্রি কি ছিল? 0001। 0001। এইবার বিটা টুটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগে যেটা ছিল সেটা বাদ দাও, সেটা তো A5 এ চলে গেছে। তাহলে বিটা টুর ঘরে কি আসলো? কে এন্টারিং করলো আমাদের বেসিসে? A3টা A3টা এন্টারিং করলো। তাহলে A3টা লিখে দাও। -2121। -2 121। 121। আচ্ছা, আর এক্স বিটা কি ছিল? স্যার 0356। 0356। আর এক্স কেটা? -2121। ওই A3টাই X3 তে এসেছিল। তাহলে এইগুলো এখন লিখো না। এইবার আমরা ক্যালকুলেট করতে চাইছি এক্স কে। এক্স কে এক্স কে ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে বি ইনভার্স সঙ্গে তোমার যেটা এন্টারিং হলো সেইটা গুণফল। এখানে এন্টারিং কোনটা হলো বলো? A3টা এন্টারিং হলো, তাহলে A3। বি ইনভার্স কি ছিল? আগের ট্যাবলোটায় দেখো বি ইনভার্স কি ছিল, এই পুরোটা। তাহলে বি ইনভার্সটা লেখো 1000010000100001 ইন্টু A3 কি ছিল? -2121। তো এটা গুণ করে কি আসছে? হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, এটা গুণ করো।
-2 1 2 1 এটা আসবে। হ্যাঁ বলো কত আসছে? স্যার -2 1 2 1। আচ্ছা -2 1 2 1 ঠিক আছে। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে কি এলিমেন্ট কোনটা ছিল, কি এলিমেন্টটা ছিল 2। তাহলে এখন এই 2টাকে আমাদের 1 করতে হবে। আচ্ছা এই বিটা 2টা এই নতুনটা লিখো না, যা ছিল ওইটাই থাক। বিটা 2টা এখন কিছু লেখার দরকার নেই। তাহলে এই 2টাকে আমাদের 1 করতে হবে। 2টাকে 1 করার জন্য কি করব দেখো, আমরা 2টাকে 1 করার জন্য এই যে 3 নম্বরটা রো ছিল, 3 নম্বর রোটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 3 নম্বর রোকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের থার্ড রোটা কিরকম হয়ে যাচ্ছে বলো? থার্ড রোটা 0 0 থাকছে, এটা হয়ে যাচ্ছে হাফ নাকি? আর এক্স বিটা কত হবে বলো? 5/2 আর এক্স কেটা হয়ে গেল 1। এটা এখন লেখার দরকার নেই, বুঝতে পারলে? আর এই কি এলিমেন্টের উপরে যে দুটো সংখ্যা রয়েছে আর নিচে যে সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোকে আমাদের 0 করতে হবে। কিভাবে 0 করব? এই -2টাকে 0 করার জন্য তুমি কি অপারেশন অ্যাপ্লাই করতে চাইছো বলো? স্যার রো অপারেশন ইউজ করতে হবে। হ্যাঁ, r1 প্লাস r3, তাই তো নাকি? r1 প্লাস r3 করলে -2টা 0 হয়ে যাবে। তাহলে r1 প্লাস r3 করলে তুমি রোটা কি পাচ্ছ দেখো, প্রথমটা তোমার 1ই থাকছে, তারপরেরটা 0 থাকছে, তারপরে বিটা 2 ঘরেরটা হয়ে যাচ্ছে 1, তারপরেরটা 0 থাকছে, তারপরেরটা হয়ে যাচ্ছে কত বলো? 5, তাই না? আর তারপরেরটা হয়ে গেল 0। কি করলাম বুঝতে পারলে, হ্যাঁ কি না? স্যার এখানে R1 প্লাস R3 যেটা করলেন, এখানে R1 দিয়ে আপনি কোনটাকে আইডেন্টিফাই করলেন স্যার, একটু বলবেন? R1 কোনটাকে বোঝাচ্ছে R1? ফার্স্ট রো, এটা হচ্ছে হ্যাঁ এটা বুঝতে পেরেছি। এটা r3, এটা r4। থার্ড রো। হ্যাঁ তাহলে R1 বলতে এই পুরো জকেরই কাজ করতে হবে, তাই তো?
এই পর্যন্ত এইগুলো তো পাল্টে গেছে, এগুলো আর কিছু নেই। হ্যাঁ ওইগুলো পাওয়া গেছে, ওই এক্স কে পর্যন্ত বলছি আর কি, মানে হ্যাঁ বিটা জিরো থেকে এক্স কে পর্যন্ত সবগুলোকে নিয়ে কাজ করতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরো বুঝতে তোমার সুবিধা হবে, এইগুলো তুমি মুছে দাও, এগুলো যদিও আনচেঞ্জ থাকবে, এগুলো মুছে দাও, তাহলে আরো সুবিধা হবে। আমি আরেকবার বলছি, হ্যাঁ। প্রথমে আমার কি এলিমেন্ট যেটা, সেটাকে এক করতে হবে। তাহলে কি এলিমেন্টটাকে এক করার জন্য আমি অ্যাপ্লাই করলাম 1/2 R3। 1/2 R3 অ্যাপ্লাই করলে আমাদের থার্ড রোটা দেখতে হয়ে যাচ্ছে এইরকম দেখতে হয়ে গেল থার্ড রোটা। এইবার তারপরে আমরা এই -2টাকে 0 করতে চাইছি, তার জন্য আমরা অপারেশন দিচ্ছি R1 প্লাস R3। তো এই R1 প্লাস R3 অপারেশন দেওয়ার পরে R1টা দেখতে হয়ে গেল কিরকম, 1 0 1 0 5 0। ঠিক আছে, এইবার আমাকে বলো এই একটাকে 0 করার জন্য আমাদের কি অপারেশন দিতে হবে? স্যার R2 মাইনাস R4। R4 এ যাচ্ছ কেন? R3 নিয়ে কাজ করতে হবে, কি এলিমেন্ট তো R3 তে আছে। আচ্ছা কি এলিমেন্টের সাহায্য নিয়ে করতে হবে? 2R2 স্যার R2 মাইনাস R3/2 R2 মাইনাস হাফ R3। R3, হ্যাঁ হয়তো, হ্যাঁ একই ব্যাপার। তাহলে এই অপারেশনটা দেওয়ার পর আমাদের সেকেন্ড রোটা কেমন আসছে বলো? কি আসছে ওই অপারেশনটা অ্যাপ্লাই করার পর সেকেন্ড রো? স্যার 0 0, সরি 0 মাইনাস 0 1 মাইনাস অফ 0। আর এই এক্স হ্যাঁ বিটা? এক্স বিটা আসবে আপনার আচ্ছা আচ্ছা, এটা একটু হিসাব করতে হবে একটু দাঁড়ান। 1/5। 1/2। এই তো 3 মাইনাস 5/2। হ্যাঁ হ্যাঁ 1/2 1/2 1/2, হ্যাঁ 1/2। 1/2। আর এটা তো হ্যাঁ 0। 1/2, এটা 0 হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের এই 1টাকে 0 করতে হবে, তার জন্য কি অপারেশন? R4 হ্যাঁ মাইনাস R2 করে দিন। আবার R2 বলে R3 দিয়ে করতে হবে। ও R3 করতে হবে, আচ্ছা। হ্যাঁ তাহলে আবার এখানে হাফ আপনার R3 করতে হবে। R4 মাইনাস হাফ R3। তাহলে এই অপারেশনটা অ্যাপ্লাই করার পর R4 কি পাচ্ছ বলো? জিরো জিরো মাইনাস হাফ 1 0 0 মাইনাস হাফ 1। 1। হ্যাঁ আর ওইদিকে আপনার আসছে স্যার, আমরা অপারেশন ইউজ করছি R4 মাইনাস হাফ, আচ্ছা। 7/2। 7/2। হ্যাঁ 7/2, ঠিক আছে, হ্যাঁ আর 0, হ্যাঁ। হয়ে গেল। এবার তুমি এক্স বি বাই এক্স কে ক্যালকুলেট করো। তাহলে ও প্রথম গুলো তো স্যার হবে না, কিছুই হবে না, হবে শেষেরটাও কিছু হবে না, ওই 5/2 হবে। 2। ঠিক আছে। আচ্ছা, এটা দরকার নেই, আর এটা তাহলে কেটে দাও। এই এক্স কেটা কেটে দাও, এটা লাগবে না।
এইবার ওই একই রকম ভাবে del 1 del 2 বার করো। del 1 মানে কি বলেছিলাম মনে করো, ফার্স্ট রো ইনটু আমাদের এখানে যে কলাম গুলো আছে সেগুলো। তাহলে প্রথমটা আছে a2 মানে আছে -1 1 1 3। এটা গুণ করলে কত আসছে? জিরো আসছে। 0 আসছে। আর del 2 কত আসছে? 1 0 1 0। আর a5 এ কি আছে? 0 0 1 0। তাহলে সেটা কত হচ্ছে? 1 1। তাহলে দেখো এখানে দুটোই আমাদের নন নেগেটিভ চলে আসলো। আর নন নেগেটিভ চলে আসলো মানে আমাদের আর ট্যাবলু করার প্রয়োজন নেই। ট্যাবলু 2 থেকে আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো। যদি এখানে কোনোটা নেগেটিভ আসতো তাহলে আবার আমাদের সেম প্রসেসে ট্যাবলু 3 তে যেতে হতো। ঠিক আছে? স্যার আগেরটা তো দুটো নেগেটিভ এসছে বলে মোস্ট নেগেটিভ নিয়েছিলাম। এবার যদি এমন হয় যে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হলে সেক্ষেত্রেও তো মোস্ট নেগেটিভ দিলে সেটাকে নিয়েই কাজ করতে হবে। সেখানে তো একটাই নেগেটিভ, তার মধ্যে আবার মোস্ট নেগেটিভ কি করে করবে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো 8 বার ট্যাবলো করতে হবে তো। সেক্ষেত্রে ওই যেটা তোমার ছিল নেগেটিভ আসবে সেটাকে নিয়েই কাজ করতে হবে। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম স্যার। তাহলে এখানে লেখো সিন্স। স্যার পরীক্ষার কটা ট্যাবলো হলো অঙ্কটাই? 3টে? এই দুটো তিনটে, তো ম্যাক্সিমাম তিনটে, তার বেশি দেবে না। সিন্স del 1 del 2 greater equal to 0, then the optimal criteria is satisfied. Therefore, the optimal solution is আচ্ছা, অপটিমাল সলিউশনটা কিভাবে দেখবো? এই যে বেসিসটা আমাদের কাছে এসেছে সেখানে দেখো আমাদের শুধুমাত্র x2 রয়েছে, আর কোনো ভেরিয়েবল নেই, তাই না? এবং x2 এর মানটা কত এসেছে? দেখো x2 এর মানটা এসেছে 5/2। আর আমাদের যে মেন অঙ্কটা ছিল সেখানে কি কি ভেরিয়েবল ছিল বলো দেখি, একদম প্রশ্নতে যে অঙ্কটা দেওয়া ছিল। স্যার জেড বলে একটা ভেরিয়েবল ছিল আর x1 x2 ছিল। x1 x2 ছিল। তাহলে x1 যেহেতু এই বেসিসের মধ্যে নেই, সুতরাং x1 টাকে আমরা লিখব 0। x1 সমান 0। আর x2 বেসিসের মধ্যে আছে আর x2 এর ভ্যালু কত এসেছে? 5/2। তো এটাই হয়ে গেল আমাদের অপটিমাল সলিউশন। এবং এটা যদি তুমি ইউজ করো তাহলে ম্যাক্স জেড এর মানটাও পেয়ে যাচ্ছ। কত হচ্ছে ম্যাক্স জেড এর মানটা? স্যার 5 আছে স্যার, 5। হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে রিভাইজড সিমপ্লেক্স মেথড। প্রথমে স্ল্যাগ আর সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করব, দিয়ে 1 নম্বর সিস্টেমটা লিখব, তারপর সেটার ম্যাট্রিক্স ফর্ম লিখব, তারপর ইনিশিয়াল বেসিসটা দেখব,
সেখান থেকে W1, সেখান থেকে মোস্ট নেগেটিভ কি এলিমেন্ট, তারপর W2, তারপর অ্যান্সার। কোনো সমস্যা থাকলে বলতে পারো। বললাম R1 R2 ওগুলো কি মানে লিখে দেখাতে হবে না না লিখলেও চলবে? কোনটা গো? এইটা? হ্যাঁ স্যার। না, এটা না লিখলেও চলবে। হ্যাঁ স্যার। মনে মনে। ওকে, আর একটা প্রবলেম লেখো দেখি। সলভ by revised simplex method. Okay. Problem. Max z is equal to 2x1 plus x2 subject to 3x1 plus 4x2 lesser equal to 6, 6x1 plus x2 lesser equal to 3, x1 x2 greater equal to 0. এটা একটু ছোট হবে, দুটো ইকুয়েশন আছে, করে ফেলো। সেম প্রসেসে কটা স্ল্যাক ভেরিয়েবল এখানে আমাদের লাগবে? কটা দুটো। স্ল্যাক ভেরিয়েবল লাগবে? দুটো। SLP মানে কি স্যার একটু বলবেন? স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আচ্ছা, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা এইরকম দেখতে হচ্ছে। এবার আমাকে বলো 1 নম্বর সিস্টেমটা কেমন হবে? স্যার স্ল্যাক ভেরিয়েবল গুলো কিভাবে লিখা হয় সেটা কি করে বুঝবো? ওটা তো বিএসসির জিনিস। স্ল্যাক, সারপ্লাস, আর্টিফিশিয়াল, এগুলো তো বিএসসির জিনিস। বিএসসি তে এলপিপির কোন বই পড়েছিলে? স্যার শর্মা বলে একজনের বই ছিল না স্যার? শর্মা, ওই যে শর্মা এস শর্মা ছিল না, দুজন মিলে? থাকতে পারে। এছাড়া আর এক খুব নাম করে আরেকজন নাম করা ব্যক্তি ছিল তার। পিএম কারকের বই। স্যার আমাদের ঘোষ চক্রবর্তী পড়েছিল। হ্যাঁ, আমাদের পিএম কারক পড়েছিল, আর একটা শর্মা বলে একজন ছিলেন আর কি। সে যেই বই পড়ে থাকো একবার বইটা খুলে দেখবে, তাহলেই মনে পড়ে যাবে। যদি বিএসসিটা ভুলে গিয়ে থাকো, আর মনে থাকলে আর দেখার দরকার নেই। তাহলে লক্ষ্য করো, আমরা ফার্স্ট আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট
এবং তারপরে আমরা একটা সিস্টেম পাবো। তাহলে কি সিস্টেমটা পাবো বলো? এইরকম হবে আমাদের সিস্টেমটা। স্যার বলছি একটু কনস্ট্যান্টটা কি বলবেন স্যার, একটু বলবেন? জিনিসটা কোন জানা কনস্ট্যান্ট? নেই মনে। কনস্ট্যান্ট যে, কনস্ট্যান্ট কাকে বলে জানা নেই? না স্যার ভুলে গেছি। তাহলে এক্ষুনি কি বললাম আমি ভুলে গেলে কি করতে হবে? বইটা স্যার দেখে নিতে হবে। হ্যাঁ, তাই করতে হবে তাহলে। ওই লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু ওইগুলোকে বলা হয় কনস্ট্যান্ট, আর জেডটাকে বলা হয় হ্যাঁ স্যার মনে পড়েছে। অবজেক্টিভ ফাংশন। আর এই গ্রেটার ইকুয়াল টু 0 এটাকে বলা হয় নন নেগেটিভ রেস্ট্রিকশন। তাহলে এইটা হলো আমাদের 1 নম্বর সিস্টেম। এবার কি করতে হবে? স্যার এবারে ম্যাট্রিক্স ফর্মে সাজাতে হবে এটা, 1 নম্বর সাজাও, সিস্টেম অফ ইকুয়েশনটাকে। সাজাও। বলো ফার্স্ট রোটা কি হবে? স্যার 1 -2 -1 0 0। সেকেন্ড রো 0 3 4 1 0। থার্ড রো 0 6 1 0 1। ইনটু Z x1 x2 আর s2 s1 s2। ইজ ইকাল টু 0 6 3। এবার আমাদের নাম দিতে হবে। এটাকে কি নাম দেবো বলো? A1, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে A2, A3, A4, A5, আর এটা হচ্ছে XB। এইবার কি করতে হবে বলো? এখানে যে এবারে স্যার বেসিস হল এখানে যে তিনটে সমীকরণ আছে, সেই কারণে আমাদের 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা খুঁজতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি। A1 A4 A5। হ্যাঁ, এটা বিটা 1 আর এটাকে নতুন নাম দিচ্ছি বিটা 2। ঠিক আছে, এবার তুমি W1 তৈরি করে ফেলো। ঠিক আছে,
এখানে বসবে বিটা 0, বিটা 1, বিটা 2। তাহলে এবার প্রথমে বেসিসের ঘরটা বলো আমাকে। বলো। স্যার প্রথমে জেড হবে, জেড, তারপরে হচ্ছে S1, S1, তারপরে হবে S2। S2, আর কিছু হবে না তাই তো? না আর কিছু না। আচ্ছা, বিটা 0 ঘরটা কি হবে বলো? 1 0 0 বিটা 1, 0 1 0 বিটা 2, 0 0 1 XB, 0 6 3। আচ্ছা, এবার এই ডান দিকে কোন ভেক্টর গুলো থাকবে? দেখো খালি পড়ে আছে, A2 A2 আর A3 A2 A3 A2 আর A3 খালি পড়ে আছে, তাহলে ডান দিকে আমাদের A2 থাকবে আর A3 থাকবে। A2 এর ঘরে কি কি আছে? -2 3 6, আর A3 এর ঘরে কি আছে? -1 4 1। ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে হবে? এবার কি করতে হবে? del 1 আর del 2 বের করতে হবে। del 1 del 1 আর del 2 বের করতে। del 1 বার করার ফর্মুলা কি? z1 টা নিতে হবে স্যার, del 1 z1 First. মাইনাস ফার্স্ট রো মানে 1 0 0 সঙ্গে A2 A2। কলাম তাহলে কত আসছে এটা? -2 -2। আর del 2 বার করতে হবে, এটা মানে কি? ফার্স্ট রো -1 ইনটু A3 A3, A3। তার মানে -1। তাহলে এই দুটোর মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা হচ্ছে? -2 del 1 del 1 টা তাহলে এন্টারিং কোনটা হবে? A2 আর A3 এর A2 মধ্যে কোনটা এন্টারিং হবে? A2 টা এন্টারিং হবে। তার মানে x কে যেটা, সেটা কি হবে? সেটা হবে আমাদের x2 নাকি? না, x হ্যাঁ A2 এর করসপন্ডিং ভেরিয়েবলটা কি দেখো? A2 এর করসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x1। স্যার x1 x1 হবে, x1 হবে। বসিয়ে দাও। -2 3 6। এবার বলো xb বাই xk। প্রথমটা ড্যাশ হবে ফাঁকা, তারপরে ফাঁকা, তারপরে 2, তারপরে তারপরে হাফ হাফ তাহলে এখান থেকে দেখতে হবে সব থেকে ছোট কোনটা? হাফ হাফ। হাফটা তাহলে কি এলিমেন্ট কোনটা হচ্ছে? 6 নম্বর 6 6 আর ডিপার্টিং ভেক্টর কোনটা? ডিভাইডিং S2 S2 হবে। S2 মানে মানে বিটা 2। S2 মানে বিটা হচ্ছে 2। beta 2। তাহলে এবার চলে আসো ট্যাবলু 2 তে।
আচ্ছা, তো এইবার আমাদের এখান থেকে S2টা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে তার পরিবর্তে কে ঢুকছে? A2। A2 তাহলে A2 এর করসপন্ডিং ভেরিয়েবল কি? স্যার x1 x1। x1 আর এখানে তাহলে কোন কোন ভেক্টর গুলো পড়ে থাকছে? A2 তো চলে গেল, তাহলে A2 এর জায়গায় কে আসবে? S2 আসবে। S2 মানে কোন ভেক্টর? এই যে S2টা বেরিয়ে গেল, তো A4 S2 A4 হবে স্যার A4 S2 মানে β2, β2 মানে কোন ভেক্টর? β2 মানে হচ্ছে A5 ও ভেক্টর। A5 সরি a5 তাহলে A5 আসলো, আর A3 তো আগে থেকেই ছিল, ওটা থাকুক। আচ্ছা, A5 মানে কত হবে? 0 0 1। আর A3 মানে -1 4 1। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে এই 6টাকে 1 করা। তার জন্য কি অপারেশন দেবে? মানে ওইটা রোটাকে স্যার 6 দিয়ে ভাগ করতে হবে 1/6 দিয়ে 1/6 6 দিয়ে গুণ R3, তাই তো? হ্যাঁ তাহলে 1/6 R3 অপারেশন দিলে আমাদের থার্ড রোটা কি আসছে বলো? স্যার 0 0 1/6 হাফ 1 ওকে, আচ্ছা, এবার এই -2টাকে 0 করতে হবে। তার জন্য কি অপারেশন দিতে হবে? R1 r1 into 3 plus r3 R1 প্লাস 1/3 R3। আচ্ছা স্যার হ্যাঁ তাহলে R1টা কি আসবে বলো? স্যার ছকে কি আমরা একটা কিছু মিস করে গেছি স্যার? ওই xb/x কি ওটা তো লেখা হয়নি? ও হ্যাঁ, তাই তো, ওটা আমি এখানে হ্যাঁ লিখে দিই। যদিও এটা আমাদের এখানে লাগবে না। বলো তাহলে ফার্স্ট রোটা কি আসছে? স্যার লাগছে না কেন স্যার? এই ট্যাবলুতেই মিলে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফার্স্ট রোটা কি আসছে? স্যার 1 0 1/3 তারপরে আর এটা এটা 1 আর এটা তো 0। আর এটা আসছে 0 এটা 1 কি করে হলো? হ্যাঁ, 1 হবে। আচ্ছা, এবার এই 3টাকে 0 করতে হবে। তার জন্য কি অপারেশন দেবে? R2 মাইনাস r3/2 R3। তাহলে সেকেন্ড রোটা কি আসছে বলো?
0 1 minus 1/3। তারপরে আর ওটা তো 0 হবে। কোনটা 0 হবে? আর 9/2। এক্স বির 9/2। ও আচ্ছা 9/2। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ট্যাবলু 2। হ্যাঁ স্যার, xb বাই xk এর কোনো দরকার ছিল না, কারণ ওইখানে সেক্ষেত্রে ড্যাশ ড্যাশ চলে আসবে, কারণ লেখার দরকার নেই। তাহলে এখন তুমি ডেল 1 বার করো। ডেল 1 কিভাবে বার করতে হবে? ফার্স্ট রো সঙ্গে কোনটাকে নিতে হবে? A5 A5 কত আসছে এটা? 1/3। 1/3। 3। আর ডেল 2 করো। ডেল 2 এর জন্য A3 নিতে হবে, তাই তো? এটা কত আসছে? -2/3। -2/3। হ্যাঁ, মাইনাস। যা, তাহলে তো আবার করতে হবে গো। হ্যাঁ স্যার। কোথাও কি ভুল হলো নাকি? আর -½ হবে না? কোনটা? R2। R2? Delta 2 sir, -4/3। ডেল্টা 2 -4/3। হ্যাঁ স্যার। -1 R2টা ওখানে -½ হবে। প্লাস 1/3। ঠিকই তো আছে, -2/3 তো হচ্ছে। ও হ্যাঁ স্যার, ঠিক আছে। কোনটা কি হবে বলছো? R2টা 0 1 আর R2টা -½ -½ 0 1 -½ -½ না, এটার উপর তো কিছু ডিপেন্ড করছে না, ডেল 2 বা ডেল 1। তাহলে আমাদের আরো একটা ট্যাবলু করতে হবে। ট্যাবলু 3 তে যেতে হবে, যেহেতু একটা নেগেটিভ চলে আসলো। তাহলে এবার বলো xb বাই xk এটা কি আসছে? ওই যে প্রথম দুটো হবে না, পরেরটা হাফ হবে। তাহলে এইটাই আমাদের একমাত্র মিনিমাম, তাই না? আর তো নেই কিছু। তাহলে এখানে আমাদের কি এলিমেন্ট কোনটা হবে? কি এলিমেন্ট কোনটা হবে? ভুল হলো কোথাও নাকি? স্যার 1টা হবে। ওয়ানটা হবে। তাহলে এইবার এইটার জন্য যেহেতু আমাদের নেগেটিভ হলো, সুতরাং এক্স টা হয়ে যাবে আমাদের কি বলো? এক্স টা হয়ে যাবে এই A3 টা, মানে এবার A3 টা আমাদের এন্টারিং হবে, তাই তো নাকি? হ্যাঁ
তাহলে A3 এন্টারিং হলে xk যেটা সেটা হয়ে যাবে x2, A3 এর করসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x2। সুতরাং এটা 0 0 1 থেকে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে -1 4 1। তাহলে কি এলিমেন্ট হচ্ছে আমাদের এখানে 1, আর ডিপার্টিং কোনটা হবে? ও তাহলে আবার মিন রেশিও বার করো। মিন রেশিও হচ্ছে 9/2/4, তার মানে 9/8, আর এটা হচ্ছে হাফ। তো 9/8 আর হাফ, এদের মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম অবশ্যই 9/8, তার মানে কি এলিমেন্ট যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে ডিপার্টিং কোনটা হবে বলো? ডিপার্টিং হয়ে যাবে S1। S1 মানে বিটা 1 হয়ে যাবে আমাদের এখানে ডিপার্টিং। বুঝতে পেরেছো? স্যার বলছি আর একটা কি টেবিল করতে হবে না? আমরা এই টেবিলেই করছি কেন? আরেকটা টেবিল করতে হবে, আমি এই টেবিলেই করে দিলাম। আচ্ছা স্যার, সেই দিয়ে এবার ওই একই রকম চারটাকে এক করবে আর দুটোকে জিরো করবে। কি বললাম বুঝতে পারলে? বাকিটা একটুখানি করো বাড়িতে, ঠিক আছে? আরেকটা ট্যাবলু করলেই মিলে যাবে উত্তর। স্যার যেটাকে আমরা স্টার করে মার্ক করছি সেটাকে মার্কিংটা আমাকে একবার বুঝিয়ে দেবে স্যার? মানে যেটা মোস্ট নেগেটিভ হয় সেটাকে স্টার মার্কিং করতে হয়, তাই তো? মোস্ট নেগেটিভ না, মিনিমাম। হ্যাঁ, তাহলে -2/3 মিনিমাম এসেছিল আর কি ট্যাবলু 2 তে আর কি। কোথায় -2/3? স্যার যখন আপনি আর কি ট্যাবলু 2টা যখন করলেন ট্যাবলু যখন আর কি, টুটায়। ট্যাবলু 2 এর পরে ট্যাবলু 3 তে যাবো, সেখানেও তো এন্টারিং ভেক্টর লিভিং ভেক্টর তো আমাকে চিহ্নিত করতে হবে, সেই কারণে ওই কি এলিমেন্টটা এইটা করার চেষ্টা করছি আর কি। এইটা তো আমাদের ট্যাবলু 2। এটা তো হ্যাঁ টেবিল এখানে 1। স্যার এটা ট্যাবলু 1, এটা ট্যাবলু 2। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এবার ওইখানে না আগে আপনি 1/2 কে আগে স্টার মার্কিং করেছিলেন আর কি, সেটা জিজ্ঞেস করছি যে ওটা কি করে হলো আর কি। কোথায় 1/2? আবার আপনি তো টেবিল এইটা হ্যাঁ এটাকেই বুঝিয়ে দিন স্যার আমাকে, তাহলেই হয়ে যাবে। এটাকেই বুঝিয়ে দিন আমাকে। এই লাইনের মধ্যে মিনিমামটা। আচ্ছা, মানে আমি x/k এর মধ্যে মিনিমামটা, তাই তো? মিনিমামটা, হ্যাঁ। হ্যাঁ, আর তার পাশে যে এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে কি এলিমেন্ট, তাই তো? তার পাশে যেটা থাকবে সেটা কি এলিমেন্ট, যেটাকে আমরা বক্স করেছি। এখানে হ্যাঁ আমাদের এবার স্যার 9/8 হচ্ছে বলুন স্যার। মিনিমাম, হুম। নাকি? তার মানে হ্যাঁ তার এবার পাশেরটা মানে 4। 1/2টা মিনিমাম হচ্ছে তো। 1/2 তো হবে। হ্যাঁ 1/2টা মিনিমাম হচ্ছে তো। হ্যাঁ আমি তো স্যার বারবার বলছি স্যার, হাফ হাফ করছি তো স্যার। কিছু একটা গন্ডগোল লাগছে, কারণ x1 তো আবার বেরোবে কি করে। আচ্ছা যাই হোক, এই পর্যন্তই রাখো, আমি আবার নেক্সট দিন এর পর থেকে এটাই কন্টিনিউ করব। এগুলো আর কিছু এখন করার দরকার নেই, আমাদের যা এসেছিল সেইটাই রাখো। 0 0 1 এসেছিল তো? জিরো 0 1 মানে এই পর্যন্ত রেখে দাও, তারপর থেকে আমি আবার নেক্সট দিনকে করব। এটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে না, আমি করিয়ে দেবো। আর একবার এই পর্যন্ত ক্যালকুলেশনটা দেখবে কোথাও কোনো গন্ডগোল হয়েছে কিনা।
ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বলছি এটা কত নাম্বার থাকে অঙ্কটাতে? প্রিভিয়াস ইয়ার দেখবে। 10 মার্ক। স্যার আমাদের যে আপনার স্যার মানে আমাদের যে অপারেশনাল রিসার্চ যে পেপারটা রয়েছে এখানে 25 নাম্বার রয়েছে, 12 যোগ 13 করে 25 নাম্বার রয়েছে। 12 যোগ 13 মানে? হ্যাঁ মানে প্রথমে হয়তো আপনাকে বলবে যে এই মেথডটা কাকে, এই মেথডটার উপযোগিতা কি, বেনিফিটস কি, নিয়ে একটা অঙ্ক সলভ করতে দেবে। আর পরের যে অঙ্কটা সেটার মধ্যে একটা অ্যালগোরিদম লিখতে বলে যে কিভাবে অঙ্কটা করবো আর কি, সেটা লিখতে হয় আর কি, তারপর একটা অঙ্ক সলভ করতে দেয়। আর সেটাই 5 নম্বর যোগ 8 নম্বর থাকে, সেখানে হয়ে গেল 13। আর এইটাই থাকে হচ্ছে 2 যোগ 10। আর খুব খুব ভালো ভাগ্য তাহলে 2 যোগ 2 যোগ 6। মানে একটা অঙ্ক দেবে আর ওই মেথডটার বেনিফিট এরকম 10 2 এরকম দেয়। এবার স্যার যেটা বলছিলাম স্যার, অনেক সময় রিভাইস, আচ্ছা সায়ন্তন তুমি কি রিভাইস সিমপ্লেক্স মেথডের অ্যালগোরিদম দিয়েছে দেখেছো একবার? ডিভাইসে অ্যালগরিদম দেবে না, এখান থেকে শুধু প্রবলেম। আচ্ছা না, আমি একবার ডুয়ালে দেখেছিলাম আর কি, ডুয়াল সিমপ্লেক্স মেথডের আর কি লিখতে বলেছিল আর কি অ্যালগোরিদমটা আর কি। এখান থেকে অঙ্ক দেবে আর দেবে তোমার রিভাইস সিমপ্লেক্স মেথডের অ্যাডভান্টেজ কি এটা দেবে। হ্যাঁ ওই কোশ্চেনটাই দেখেছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে, এই কোশ্চেনটাই। এর অ্যালগরিদম দেয় না। ঠিক আছে, তাহলে তোমরা একবার ওই প্রথম অঙ্কটা একবার পুরোটা ভালো করে দেখবে, আর সেকেন্ড অঙ্কটা যতটুকু হলো ওই পর্যন্ত একবার দেখবে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, তারপর বাকিটা আমরা আবার নেক্সট দিন করব।